হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। প্রথমেই আজকের বিষয়ের মধ্যে আছে লুইজিয়ানায় পিতা কর্তৃক নিজ 7 সন্তান সহ 8 শিশুকে হত্যা করেছে একজন, এবং সর্বত্র সুখ এবং এর নেপথ্য কারণ কি, এই বিষয়টি আলোচনা করব। পারিবারিক অশান্তি এবং মানসিক রোগ বলা হচ্ছে তার, এবং এর সাথে আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব তা হচ্ছে পারিবারিক বন্ধন ও সুন্দর পারিবারিক পরিবেশের জন্য কার কি ভূমিকা থাকা উচিত, এই বিষয়টি আজকে ডিটেইলস আমরা আলোচনা করব। একদিকে শান্তি আলোচনার উদ্যোগ, অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, ইরান যুদ্ধ বন্ধের চুক্তির সম্ভাবনা, শান্তি চুক্তির সম্ভাবনা কত দূর, এই বিষয়টি আজকে আলোচনা করব। আগামী বছরের আগে জ্বালানি তেলের দাম $3 নিচে আসবে না, কমবে না জিনিসপত্রের দাম, আজকে এই ধরনের রিপোর্ট বেরিয়েছে। অতিথি যারা আজকে থাকবেন তাদের মধ্যে আছেন ডক্টর নুরুন বেগম, এমডি, পিএইচডি, সাইকিয়াট্রিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া অর্থাৎ ইউপিএন, জনাব হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, এপ্রিল মাসের 19 তারিখ। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল স্টেট, একটু আগে তাহের আপনাদের জানিয়েছেন, আজ সারা সকাল থেকে যুক্তরাষ্ট্রের সকল সংবাদ মাধ্যমে বেশ ফলো করে এই খবরটি প্রকাশ এবং প্রচার করা হচ্ছে। সেটি হচ্ছে দক্ষিণাঞ্চল লুইজিয়ানা স্টেটে আজ রোববার ভোরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় 8 শিশু নিহত হয়েছে এবং সেখানকার পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তির জের হিসেবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে এখনো। তবে পুলিশ কর্মকর্তারা আরো জানান, হামলাকারীর নাম হচ্ছে সমর এলকিন্স এবং নিহত 8 শিশুর মধ্যে 7 শিশুরই বাবা তিনি। গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে লুইজিয়ানা উত্তর পশ্চিমাঞ্চলের শহর শিপপোর্টে এই ঘটনা ঘটে। আমি বেশ কয়েক বছর আগে শিপপোর্টের বাসিন্দা ছিলাম কিছুদিনের জন্য। লুইজিয়ানার একটি শহর এটি, শিপপোর্ট, লুইজিয়ানা, এবং এটি একটি টুইন সিটি, শিপপোর্ট এবং বোজিয়ার সিটি, দুইটি শহর। এবং সেখানেই এই ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালবেলাতে। শ্রীপুর পুলিশের একজন কর্মকর্তা ক্রিস বোর্ডেল জানিয়েছেন যে ঘটনাস্থল বেশ বিস্তৃত এবং দুটি বাড়ি জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন আলামত। তারা আরো বলেন, তদন্তকারীরা তৃতীয় আরেকটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন, যা এই অপরাধ স্থলের অংশ হিসাবেও এখন বিবেচনা করা হচ্ছে। এ হচ্ছে সর্বশেষ লুইজিয়ানা যে হত্যাকাণ্ডটি ঘটেছে। 8 জন শিশু নিহত হয়েছে এবং যিনি হত্যা করেছেন, সেই হত্যাকাণ্ডের জন্য যিনি দায়ী, পুলিশের অভিযোগ অনুযায়ী তাকেও হত্যা করেছে পুলিশ পালিয়ে যাওয়ার সময়। এ হচ্ছে সর্বশেষ সেই লুইজিয়ানার ঘটনাবলী হত্যাকাণ্ডের, এবং 2024 সালের জানুয়ারি মাসের পর এই প্রথম যুক্তরাষ্ট্রে এত ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ইরানের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে আমেরিকার একটি প্রতিনিধি দল, এই তথ্যটি দিয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প আজ। ইরানকে একটি চুক্তির প্রস্তাব দিয়ে তিনি বলেন, আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি চুক্তির প্রস্তাব দিচ্ছি ইরানকে। আমি আশা করি তারা এটি গ্রহণ করবে, কারণ যদি তারা তা না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং প্রতিটি সেতু গুড়িয়ে দেবে, এমন হুমকিও প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন আজকে। তবে এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে ইরানের সঙ্গে নতুন আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব তিনি দেবেন না। অর্থাৎ ভ্যান্স নিরাপত্তার কারণে পাকিস্তান যাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের দেওয়া নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠাবে না ইরান, এমনটি আজকে ইরান জানিয়ে দিয়েছে। এবং ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানিয়েছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টাকালে আমেরিকার বাহিনী ইরানের একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে আজকে। এবং গত 13ই এপ্রিল থেকে নৌ অবরোধ কার্যকর হওয়ার পর থেকে মার্কিন বাহিনী দ্বারা কোনো জাহাজ আরোহণের ঘটনা এই প্রথম। তেহরানের উপর চাপ সৃষ্টির লক্ষ্যেই ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের একে অপরের জাহাজে হামলা চালানোর পর তেলের দাম ৭% বেড়েছে ক্রুড অয়েল এবং আগামী দিন কয়েকের মধ্যে হয়তোবা যুক্তরাষ্ট্রের বিভিন্ন পেট্রোল পাম্পও তেলের মূল্য আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ ক্রুড অয়েল ব্যারেল প্রতি ৭% বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। শুধুমাত্র ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে উত্তেজনা এখন বিরাজ করছে তার কারণেই একদিনেই ৭% বেড়েছে ক্রুড অয়েলের দাম। আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত ট্যারিফ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ট্যারিফ আদায় ট্যারিফ প্রদান করেছে যুক্তরাষ্ট্র সরকারকে। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ট্যারিফ গ্রহণকে অবৈধ ঘোষণার পর ট্রাম্প প্রশাসন সেটি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। এবং যেসব প্রতিষ্ঠান এই শুল্ক পরিশোধ করেছিল এবং যে শুল্কগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবিধানিক এখতিয়ার ছাড়াই সেগুলো আরোপ করেছিলেন। সেই প্রতিষ্ঠানগুলোর জন্য একটি শুল্ক ফেরত ব্যবস্থা সোমবার থেকে চালু করা হচ্ছে। এই ব্যবস্থাটির দায়িত্বে রয়েছেন মার্কিন শুল্ক সীমান্ত সুরক্ষা বিভাগ, যাকে আমরা সিবিপি, কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল বলেই আমরা জানি। তারা এই ট্যারিফ ফেরত দিবেন যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ট্যারিফ প্রদান করা হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর থেকে। আমদানিকারক এবং তাদের ব্রোকাররা সোমবার সকাল ৮টা থেকে একটি অনলাইন পোর্টালের মাধ্যমে শুল্ক ফেরত দাবি করা শুরু করতে পারবেন তারা। একটি নিউজ পোর্টাল প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে এটি, যা শেষ পর্যন্ত সেইসব ভোক্তাদের জন্য শুল্ক ফেরত পাওয়ার পর মুখ খুলে দিল। অর্থাৎ কনজিউমাররা কিন্তু আসলে এই ট্যারিফ পে করেছে। অর্থাৎ জিনিসপত্রের ট্যারিফ আরোপ করার পর থেকে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় এবং সেই আ ব বৃদ্ধি করা মূল্য দিয়েই ভোক্তারা অর্থাৎ কনজিউমাররা, গ্রাহকরা সেই পণ্য কিনেছেন। এখন ট্যারিফ তাদেরই পাওয়ার কথা, কিন্তু তাদের পক্ষ থেকে আপাতত ব্যবসায়ীরা সেটি গ্রহণ করছেন এবং পরবর্তীতে ধারণা করছে বিভিন্ন পর্যায়ে সেটি কনজিউমারদের কাছে ফেরত পাঠানো হবে। হয়তোবা আমদানি করা পণ্যের দাম কমিয়ে দেওয়া হবে। আর যেই পরিমাণ শুল্ক তারা আরোপ করেছেন কিছুদিনের জন্য সেই পণ্যের দাম কমিয়ে রাখা হবে এবং তার ফলেই একটু আ আ এইভাবে কনজিউমার অর্থাৎ গ্রাহকদের কাছে ট্যারিফের অর্থ ফেরত যাওয়ার একটি প্রক্রিয়া শুরু হতে পারে। তবে যাদের কাছে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে পাঠানো পণ্যের উপর আরোপিত শুল্কের আংশিক বা সম্পূর্ণ অর্থ বিল হিসাবে ধার্য করা হয়েছিল, কোম্পানিগুলোকে অবশ্যই একটি ঘোষণাপত্র জমা দিতে হবে, যেখানে সেইসব পণ্যের তালিকা উল্লেখ থাকবে, যার উপর তারা সম্মিলিতভাবে বিলিয়ন ডলার আমদানি শুল্ক হিসাবে পরিশোধ করেছিল এবং যে শুল্কগুলোকে আদালত পরবর্তীকালে বাতিল ঘোষণা করেছে। সব শুল্ককে কিন্তু আদালত বাতিল ঘোষণা করে নাই। রিফান্ড দেওয়া হবে অর্থাৎ ফেরত দেওয়া হবে সেই ট্যারিফে যেগুলোর উপরে সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যেগুলোর উপরে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক আরোপ করার কোনো এখতিয়ার ছিল না। সেগুলির উপরেই আরোপ করা শুল্ক ট্যারিফ ফেরত দেওয়া হবে। সিপিবি কোনো শুল্ক ফেরতের দাবি অনুমোদন করে যদি, তবে সেই অর্থ ফেরত পেতে ৬০ থেকে ৯০ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। সেটিও এই ঘোষণাপত্রে বলা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির তীব্র সমালোচনা করেছেন। তার মতে মেয়রের ট্যাক্স নীতি শহর সিটির অর্থনীতির ক্ষতি করছে এবং ব্যবসা ও বাসিন্দাদের শহর ছেড়ে অন্যত্র চলে যেতে অনেকটা বাধ্যই করছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, মামদানিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আপনার ট্যাক্স সংক্রান্ত সিদ্ধান্তগুলো এই গ্রেট সিটি নিউ ইয়র্ককে ধ্বংস করছে এবং পরিশ্রমী যারা হার্ড ওয়ার্কিং মানুষ রয়েছেন তাদেরও ক্ষতি করছে। প্রেসিডেন্ট তার এই মতের উপর জোর দেন যে শক্তিশালী নেতৃত্বকে অবশ্যই প্রবৃদ্ধি, যেটা গ্রোথ হিসাবে আমরা দেখি, অর্থনৈতিক গ্রোথকে প্রবৃদ্ধি বলা হয় এবং সমৃদ্ধিকে সমর্থন করতে হবে সবাইকে। এবং তিনি প্রেসিডেন্ট এই মর্মে যুক্তি দেন যে কম ট্যাক্স এবং সহজ নিয়ম কানুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রেরণা যোগায়, যা একটি অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় পর্যায়ে জন্য ক্রমাগত তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বসবাসের জন্য আমেরিকার সেরা স্টেট কোনগুলো তার একটি হিসাব আজকে পাওয়া গিয়েছে। ম্যাসাচুসেটস তালিকার শীর্ষে রয়েছে, প্রথম স্থান থাকলেও শীর্ষ ১০ এর তালিকায় যারা রয়েছে এমন মধ্য পশ্চিম অর্থাৎ মিড ওয়েস্টের বেশ কয়েকটি অঙ্গরাজ্যকেই প্রাধান্য দেখা যাচ্ছে। আগে কোস্টাল এরিয়া সমুদ্র উপকূলবর্তী
রাষ্ট্রগুলোকেই ধরা হতো বসবাসের জন্য খুবই ভালো। কিন্তু এখন নতুন সূচকে ৫১টি বিভিন্নভাবে সূচক নির্ধারক প্রক্রিয়ার মাধ্যমে ওয়ালেট হাব বলে একটি সংস্থা এই জরিপটি, এই তথ্য উপাত্ত ব্যবহার করে তারা এই তালিকাটি তৈরি করেছে। যার মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় সাধ্যতা, অর্থাৎ আপনার অ্যাবিলিটি আ আ জীবনযাত্রার ব্যয় মেটাতে, অর্থনৈতিক সুযোগ, ইকোনমিক অপরচুনিটি যেটাকে আমরা বলি, নিরাপত্তা, সিকিউরিটি এবং হেলথ কেয়ার। এই কয়েকটি প্রধান ক্ষেত্রে মোট ৫১ টি সূচক, এই ৪ টি বিষয়ের উপরে ৫১ টি ইনডেক্স সূচক, যার মাধ্যমে এই প্রক্রিয়াটি নির্ধারণ করা হয়েছে, যার মানদণ্ড মূল্যায়ন করা হয়েছে সবচাইতে ভালো স্টেট কোনগুলি বসবাসের জন্য। এবং সেই তালিকায় দেখা যাচ্ছে যে উচ্চ আয়ের সুযোগ, উন্নত মানের স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, অর্থাৎ সহজে আপনি হাই কোয়ালিটি হেলথ কেয়ার যেখানে পেতে পারেন যে স্টেটগুলোতে, এবং শীর্ষস্থানে ইউনিভার্সিটি গুলো রয়েছে যেখানে, সেই হিসাবে দেখা যাচ্ছে নিবিড় নেটওয়ার্কের সমন্বয় ম্যাসাচুসেটস এবার এই সবচাইতে, যে স্টেটটি থাকার জন্য সবচাইতে ভালো যুক্তরাষ্ট্রে, সেটি চিহ্নিত হয়েছে ১ নম্বর তালিকা হিসাবে, তালিকায় নাম থাকা ম্যাসাচুসেটস। তবে এই তালিকার উপর এখন আর কেবল উপকূলীয় অঙ্গরাজ্যগুলোর একচ্ছত্র আধিপত্য নেই, যেটা আমি একটু আগে বলেছিলাম। যে উপকূলে যে সমস্ত স্টেট গুলো রয়েছে সেগুলো একসময় ভা বসবাসের জন্য সবচাইতে ভালো স্টেট হিসাবে বিবেচিত হতো, কিন্তু এখন আর সেটি হচ্ছে না। তবে যে তালিকাটি দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে নিউ মেক্সিকো ৫০তম স্থান দখল করেছে। ১ নম্বর তো আমি বলেছি একটু আগে ম্যাসাচুসেটস, এবং লুইজিয়ানা ৪৯তম স্থান দখল করেছে। তবে তালিকার ১ম রয়েছে ম্যাসাচুসেটস। তাদের ইনডেক্স নাম্বার হচ্ছে ৬০.২। এর পরেই কিন্তু অনেকেরই অপরিচিত একটি স্টেট আইডাহো, যেখানে আলু উৎপাদন হয় সবচাইতে বেশি, আইডাহো। আর এরপরে রয়েছে নিউ জার্সি। নিউ জার্সি কিন্তু ৩ নম্বরে চলে এসেছে। আর ৪ নম্বরে রয়েছে উইসকনসিন, ৫ নম্বরে মিনেসোটা ৫৮.৭ গড় ইনডেক্স তাদের নাম্বার। ফ্লোরিডা ৫৮.৫ নম্বর গড় নম্বর পেয়ে তারা ৬ষ্ঠ স্থানে। ৭ম স্থানে নিউ হ্যাম্পশায়ার, ৮ম স্থানে ইউটা, ৯ম স্থানে আমাদের নিউ ইয়র্ক, আমাদের পার্শ্ববর্তী নিউ জার্সি ৩ নম্বর স্থানে। আমরা নিউ ইয়র্কবাসীরা, নিউ ইয়র্ক হচ্ছে ৯ নম্বর অবস্থানে রয়েছে। ১০ নম্বরে রয়েছে পেনসিলভেনিয়া, ১১ নম্বরে ওয়াইয়োমিং, ১২ নম্বরে আইওয়া, ১২ নম্বরে আইওয়া স্টেট, ১৩ নম্বরে মেইন অঙ্গরাজ্য স্টেট, ১৪ নম্বরে ভার্জিনিয়া এবং ১৫ নম্বরে মন্টানা। আপাতত আজকে এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছেন ডক্টর নুরুন বেগম। বহুদিন পরে উনি আমাদের সাথে যুক্ত হলেন, এবং আগে উনি তো অন্য জায়গায় ছিলেন, সম্প্রতি উনি ইউপিএনে জয়েন করেছেন এজ অ্যাসোসিয়েট না, ইউপিএন প্রফেসর। উনি বছর খানেকেরও বেশি সময় ইউপিএন। রাইট, রাইট। তো অনেকদিন থেকে আমরা পাচ্ছিলাম না ওনাকে। সো আজকে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। এবং আর কোনো ভাষা আমার নেই, আমি সিলেটের লোক, এত বাংলা ভালো জানিও না, না হলে আরও কিছু ভাষা দিয়ে ওনাকে সমৃদ্ধ করা যেত। So how we are going to welcome Dr. Nurun Begum, Janab Nazmul Hassan? আমি অত্যন্ত আনন্দিত, খুশি যে অনেকদিন পরে তার সেই গানগর্ভ আলোচনা শুনতে পারবো, যেটা আমাদের দর্শকরা প্যান্ডেমিকের সময় অনেকটা সাহস তিনি জুগিয়েছিলেন সবাইকে। Right. যে কিভাবে প্যান্ডেমিকের যে মানসিক যে একটা নিদারণ, আপনার বাড়ির সামনে দিয়ে লাশের পর লাশের অ্যাম্বুলেন্স যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সেই সময় আপনি আপনার সন্তানদের সাথে কিভাবে ভালোভাবে সময় কাটাবেন, অন্তত সেই পরিস্থিতির পাশ কাটিয়ে কিভাবে নিজের জীবনটাকে ধরে রাখতে পারবেন, সেই সময় তিনি কিন্তু অনেক সাহস জুগিয়েছিলেন। আমার এখনো মনে আছে, প্রায় প্রতিদিনই তাকে পাওয়া যেত এই অনুষ্ঠানে, এবং সেই সাহসটা আমি অনেকটা পেয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আজকে যে আপনি জানেন লুইজিয়ানায় যে ঘটনা ঘটেছে, অত্যন্ত নারকীয় যে ঘটনা, এবং এই ঘটনার বিহাইন্ডে মনে করা হচ্ছে পারিবারিক কলহ, অশান্তি এবং বিভিন্ন নানাবিধ কারণ এবং মানসিক। পারিবারিক কলহ, তাহের একটা কথা উল্লেখ করে রাখি এই মুহূর্তে, পারিবারিক কলহটা আমেরিকাতে যে কি ভয়াবহ রূপ নিয়েছে, প্রায় প্রতিদিনই কোনো না সব খবর কিন্তু খবরে আসে না। পরশুদিন ভার্জিনিয়ার সাবেক লেফটেন্যান্ট গভর্নর নিজে আত্মহত্যা করেছেন তার স্ত্রীকে হত্যা করার পর, রাইট। এটাও মানসিক অশান্তির কারণে। এবং প্রতি সপ্তাহে এমন কোনো দিন বাদ যায় না যুক্তরাষ্ট্রের কোনো না কোনো অঞ্চলে এই ধরনের মানসিক সমস্যার কারণে সংগঠিত হত্যাকাণ্ড হচ্ছে না। সবগুলো হয়তো রিপোর্ট হয় না,
কিন্তু যেগুলো রিপোর্ট হয় খুবই ভয়াবহতম, নৃশংসতম। এবং আপনি যদি খবর নেন আমাদের বাংলাদেশি কমিউনিটির যে ডোমেস্টিক ভায়োলেন্স এত প্রকট আকার ধারণ করেছে, যে আপনি যদি বিভিন্ন প্রিসিংটে খবর নেন তাহলে দেখবেন যে প্রতিটি প্রিসিংটে, বিশেষ নিউ ইয়র্কে, যে বাংলাদেশি কমিউনিটির মেজর আপনার ইনসিডেন্ট কেন, হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। কালকে তো আমি নিউজে বললাম যে 23% 911 এর কল কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সকে কেন্দ্র করে। রাইট, রাইট। সো আমার মনে হয় বিষয়টি অ্যাড্রেস করা উচিত। আর আরেকটা হলো যে যুক্তরাষ্ট্রের মধ্যে এই যে সামাজিক যে আপনার এই যে অস্থিরতা, এই অস্থিরতার অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্রীয় যে আপনার এই যে অ্যাংজাইটি যেটা ক্রিয়েট করে আপনার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা শাসন ক্ষমতায় আছে, তারা যে অ্যাংজাইটি ক্রিয়েট করছে, যুদ্ধ বিগ্রহ, নানা ধরনের বুলিং, তারপরে নানা ধরনের আপনার মানুষকে এই যে আপনার দরপাকড় করা, এই করা, সেই মানে অনবরত এক ধরনের একটা অস্থিরতার মধ্যে আমাদেরকে নিয়ে ফেলছে। এটাও কিন্তু অন্যতম একটা কারণ কিন্তু, বুঝছেন? কারণ মানুষের মধ্যে শান্তি যদি না থাকে তখন তার তো এই ধরনের জিনিস হয়। এর জন্য দায়ী কারা হবে এটাও আলোচনার বিষয় আমার কাছে মনে হয়। তবে আমি দর্শকদের অনুরোধ করবো তারা নুরুন আপার বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এত সহজ এবং প্রাঞ্জল ভাষায় তিনি এই বিষয়টাকে ব্যাখ্যা করেন। প্যান্ডেমিকের সময় আমি লক্ষ্য করেছি যে আপনি একটু মনোযোগ দিয়ে যদি শুনেন আপনি অনেক বেশি উপকৃত হবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর নুরুন বেগম, আপনাকে আবারও ওয়েলকাম। এন্ড আজকে যে একটু আগে লুইজিয়ানার ঘটনা আমরা আলোচনা করলাম যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক কলহের কারণ, এবং এটা একদিকে যেমন মানসিক বৈকল্যের ব্যাপার আছে, মানসিক রোগের কারণ আছে, অন্যদিকে মানসিক রোগের বিহাইন্ডে আপনি জানেন রাজনীতি, বিভিন্ন ধরনের আপনার বুলিং, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সিদ্ধান্ত, যুদ্ধ বিগ্রহ, অনেক কিছু কাজ করে, আপনি জানেন এগুলো, রাইট? সো এর মধ্যে আমি জানতে চাই যে আমি যদি আপনাকে প্রশ্ন করি, সহজ প্রশ্ন, যে পারিবারিক যে বন্ধন এবং সুন্দর একটি পারিবারিক পরিবেশ, এই পরিবেশের জন্য আপনার কী ধরনের ভূমিকা এবং কার কী ভূমিকা থাকা উচিত? হোয়াট উড বি দ্য আনসার? থ্যাংক ইউ টাইম টেলিভিশনকে এবং তাহের ভাই, নাজমুল ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কাইন্ড ইন্ট্রোডাকশন। আর টাইম টেলিভিশনের দর্শকদেরকে আমার সবসময়ের জন্যই শুভকামনা এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে আসলে খুব একটা স্যাড ইনসিডেন্ট নিয়েই এই কনভারসেশনটা শুরু হতে হলো আজকে, এবং যে ঘটনাটা ঘটেছে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি ওই নিউজটা পড়ছিলাম, মানে বাবার হাতে 8জন শিশু, তাই তো 8জন শিশু মারা গেছে, তার মধ্যে 7জনই হচ্ছে তার নিজে। তো ওখানে ডিটেলস একটা জায়গায় আছে যে আহ, যে সে কিন্তু তার ফেসবুক পোস্টে একটা জায়গায় সে পোস্টও করেছে যে মানে সে গডের কাছে হেল্প চাচ্ছে যখন ডিপ্রেশন অ্যাঙ্গার হয়, টু গেট দ্য গাইডেন্স। তো আপনি দেখে নিউ ইয়র্কের পোস্ট ওটাতে এসেছে। তো জানি মানে তার হয়তোবা মানে মেন্টাল হেলথ ক্রাইসিসও ছিল। আর মেন্টাল হেলথ ক্রাইসিস না থাকলে একজন মানুষের পক্ষে তার নিজের সন্তানকে এভাবে মানে খুন করে ফেলা সম্ভব না। এবং তার বিভিন্ন ফেসবুক পোস্টে আসছে তার 3 দিন আগে সে তার মেয়ের সাথে বার্গার খাচ্ছে, তার আগে তার প্রায় 7টা 8টা বাচ্চার সাথে ছবিও তুলেছে, সে ফেসবুকে দিয়েছে। এবং সেই সিচুয়েশন থেকে সে ইম্পালসিভলি, আউট অফ অ্যাঙ্গার, আউট অফ ডিপ্রেশন, উই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য লাইক থট প্রসেস বিহাইন্ড দিস, যে সে তার নিজের সন্তানকে খুন করলো বা মেরে ফেললো এটা আসলে। এবং অ্যাট দ্য এন্ড হি কিলড হিমসেলফ, এবং সে নিজে কিন্তু নিজেকে খুন করেছে ওখানে। তো এটা খুবই স্যাড ইনসিডেন্ট। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আসলে একটু জাস্ট এই ঘটনাটা, যে ঘটনার সূত্র ধরে এই ডিসকাশনটা আসছে, সেটা একটু দর্শককে বলার জন্য যে মানে হাউ ক্রিটিক্যাল ইট ক্যান বি, যে আমরা যখন ডোমেস্টিক ডিসপিউট এবং ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্য দিয়ে যাই, এটার এন্ড রেজাল্টটা কতটা খারাপ হতে পারে আর কি, কতটুকু মানে ডিটারমিন করে আমাদের ভবিষ্যৎটাকে, যে টু দ্য পয়েন্ট দ্যাট ইট ক্যান, সামওয়ান ক্যান ইভেন কিল দেয়ার ওন কিডস। তো আসলে আপনি যে প্রশ্নটা করেছেন যে মানে পারিবারিক কলহ থেকে কিভাবে আমরা এমন একটা সুন্দর মানে পরিবার তৈরি করতে পারি যেখানে পারিবারিক কলহটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, সেটা যাওয়ার আগে আমি একটু বলি যে পারিবারিক কলহ বা যেটা ডোমেস্টিক ডিসপিউট, এই ডোমেস্টিক ডিসপিউটটাই কিন্তু তার আদার স্পেকট্রাম হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। অর্থাৎ ডোমেস্টিক ডিসপিউটটাই আস্তে 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 যখন একদম এন্ড রেজাল্টে যায়, সেখানে গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের মানুষ মানে আইদার শিকার হয় অথবা দে বিকাম দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি ক্রিয়েট দ্য ডোমেস্টিক ভায়োলেন্স। তো সেই এন্ড পর্যায়ে যাওয়ার আগে
যেখানে আমাদের সবাইকে একটু মনোযোগ দিতে হবে যে আমাদের ডোমেস্টিক ডিসপিউটটা যাতে আমরা কম হয় পরিবারের মধ্যে, সেক্ষেত্রে আমরা কি করা উচিত যাতে করে আমাদের পরিবারের মধ্যে শান্তিটা আরেকটু আরেকটু বজায় থাকে। এই ডোমেস্টিক ডিসপিউট আর ভায়োলেন্সের কিন্তু ডিফারেন্ট ওয়ে, কালচারালি ডিফারেন্ট। নাজমুল ভাই একটু আগে বলছিলেন যে এটা অনেক বেড়ে গেছে, কয়দিন আগে মানে কেউ একজন তার নিজের ওয়াইফকে খুন করেছে। এটা কালচারালি কিন্তু ডিফারেন্ট, অর্থাৎ একজন আমাদের সাউথ ইস্ট এশিয়ানদের ডোমেস্টিক ডিসপিউটগুলো হয় একরকম ভাবে, তারপরে মনে করেন যারা স্প্যানিশ স্পিকিং বা যারা হিসপ্যানিক তাদের হয় একদমই ডিফারেন্ট, যারা একটু আফ্রিকান আমেরিকান বা হোয়াইট আমেরিকান তাদেরও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বা ডোমেস্টিক ডিসপিউটের প্রকারগুলো একটু ডিফারেন্ট। কালচারালি things are different in the different culture in terms of the domestic dispute and the violence. তো আমরা আমাদের আমাদের যারা আমরা সাউথ ইস্ট এশিয়ান তাদেরকে নিয়ে যদি কথা বলি, আমি সেটা বলার আগে আপনার প্রশ্নের সরাসরি উত্তরে চলে যাই যে এই আমাদের কি করা উচিত, অর্থাৎ আমাদের সবার কি মানে কিভাবে আমরা আমাদের রোলটা প্লে করব পরিবারে যাতে করে আমরা ডোমেস্টিক ডিসপিউটটাকে অ্যাভয়েড করতে পারি বা ডোমেস্টিক ডিসপিউটটাকে মিনিমাইজ করতে পারি। আম, আমি ছোট্ট মানে সহজ করে বলার জন্য আমি সাধারণত কি পয়েন্ট দিয়ে কথা বলি, তো সেটা বলার জন্য আমি বলবো যে পাঁচটা পাঁচটা মূল মন্ত্র যদি আমরা খেয়াল করি, পাঁচটা কি পয়েন্ট। পাঁচটা কি পয়েন্ট কি? প্রথম যেটা, এটা আমি সব সময় সব ক্ষেত্রেই বলেছি, যেটাকে বলা হচ্ছে ওপেন কমিউনিকেশন, খোলামেলা একটা কমিউনিকেশন রাখা পরিবারের সবার মধ্যে, বাবা মা সন্তান, অথবা আমাদের পরিবারের মধ্যে যদি আমাদের সিনিয়র সিটিজেন কেউ থাকে, অথবা পরিবারে যদি নিফিউ থাকে নিজ থেকে, সবার মধ্যে একটা ওপেন কমিউনিকেশনটা রাখা। ওপেন কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত একটা এক্সাম্পল দিয়ে বলি। যদি দেখি যে বাবার সাথে হয়তোবা দেখা যায় যে অনেক সময় বাবার সাথে হয়তোবা একটা ছেলের কনফ্লিক্ট হচ্ছে, অথবা মায়ের সাথে হয়তোবা একটা মেয়ের কনফ্লিক্ট হচ্ছে, অথবা বাবা মায়ের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়, সেটা নিয়ে হয়তো বারবার ঝগড়া হচ্ছে, বারবার কনফ্লিক্ট হচ্ছে, বারবার এটা নিয়ে ঘরের মধ্যে একটা উত্তপ্ত আলোচনা হচ্ছে, তাহলে আমরা জানি যে কোথায় আসলে কনফ্লিক্টটা হচ্ছে বা কার সাথে কনফ্লিক্টটা হচ্ছে, সেটা নিয়ে একটা ওপেন কমিউনিকেশন করা। এক্সাম্পল দিয়ে যদি বলি যে আচ্ছা, আহ, মেয়ে হয়তো বা বলছে, মেয়ে টিনেজার, মেয়ে হয়তো বা বলছে যে আই ডোন্ট লাইক দ্য ওয়ে পাপা টক্স টু মি, আই ডোন্ট লাইক দ্য ওয়ে দ্য ড্যাড টক্স টু মি, হি অলওয়েজ ক্রিটিসাইজ মি, হি অলওয়েজ টেলস মি থিংস আই ডোন্ট লাইক ইট। এবং আমরা দেখতে পাচ্ছি হয়তো বা বাবার সাথে মেয়ের একটা সবসময় একটা টেন্স রিলেশনশিপ হচ্ছে কোনো কারণে। তাহলে আমাদের পরিবারের অন্যদের রোলটা হবে যে তাদের মধ্যে একটা ওপেন কমিউনিকেশন ক্রিয়েট করে দেওয়া, অর্থাৎ তারা যদি নিজেরা কথা না বলে, অথবা মা অথবা বোনরা বা ভাইরা যদি বলে তুমি কেন এটা নিয়ে কথা বলছো না তোমার বাবার সাথে, কথা বলো, কোন জিনিসটা তুমি তুমি লাইক করো না, ইউ হ্যাভ এ ওপেন কমিউনিকেশন উইথ ইউর ড্যাড। সেই স্পেসটা তৈরি করে দেওয়া পরিবারের মধ্যে। আমরা যখন এই ওপেন কমিউনিকেশনের পরিবেশটা তৈরি করব, দেখবো যে এই যে একটা ছোট ছোট হিটেড কনভারসেশন, ছোট ছোট ডিসপিউট, এগুলো আস্তে আস্তে কমে আসবে। এবং এটা শুধুমাত্র আপনি যেটা জিজ্ঞেস করছেন যে পরিবারের সবার আসলে রোলটা কি, এই রোলটা নিয়েই আমরা কথা বলছি। প্রত্যেকের রোলটা কি, প্রত্যেকের আসলে এখানে কি করা উচিত, একটা পরিবারকে সুন্দর রাখার জন্য প্রত্যেকেরই একটা রোল প্লে করতে হবে। সেটা যেমন কোথায় কনফ্লিক্ট হচ্ছে সেটা দেখার পরে তারা যেমন একটা ওপেন কমিউনিকেশনের স্পেসটা তারা করছে কিনা, সে ওপেন কমিউনিকেশনটা অন্যরা ক্রিয়েট করে দিচ্ছে কিনা, এবং সেটা নিয়ে কথা বলে সেটার একটা সলিউশনে তারা আসছে কিনা। কেন এটা ইম্পর্টেন্ট? এই ওপেন কমিউনিকেশনটা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের, আমি বলবো যে 90% সমস্যায় কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি। কিন্তু যখন আমরা এখানে কমিউনিকেশন করছি না, আমরা এই হিটেড কনভার্সেশনগুলো চলছে তো চলছে, আস্তে 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 সেটা কনফ্লিক্ট থেকে ভায়োলেন্স, কনফ্লিক্ট থেকে ঝগড়া, এবং এমনকি রিলেশনশিপের একটা এমন একটা পর্যায়ে যায় যে তারা হয়তো বা কথাই বলছে না, ইটস লাইক এ টোটাল একটা মানে একটা এন্ড রেজাল্টে চলে যায়। যখনই দেখবেন যে কোথাও একটা কনফ্লিক্ট হচ্ছে, ক্রিয়েট এ স্পেস ফর ওপেন কমিউনিকেশন। তাহলে প্রথমটা হচ্ছে যে এই ছোট্ট একটা জিনিস যে আমরা এটা নিজেরা তৈরি করছি কিনা পরিবারের একজন সদস্য হিসেবে, এবং যাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে তারা নিজেরাই সেই স্পেসটা নিয়ে কথা বলছে কিনা। এখন বাবা মার এখানে সবচেয়ে বড় রোল, কারণ সন্তানেরা কিন্তু হয়তো বা আসবে না সেই ওপেন কমিউনিকেশনটা করার জন্য, বাবা মা আমাদেরকে সেই হিসেবে আমাদেরকে সেটা ক্রিয়েট করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা, তাহলে আমরা প্রথমে যে জিনিসটা একটু বলছিলাম যে ওপেন কমিউনিকেশন ইজ দ্য কি, যেটা আমাদের 90% সমস্যারই সমাধান করে দিতে পারে। 2 নম্বরটা হচ্ছে যে আমি শুধু তো ওপেন কমিউনিকেশন করছি, কিন্তু আমরা মিউচুয়াল, 2 নম্বর যেটা মিউচুয়াল রেসপেক্টটা আমরা রাখছি কিনা। এই মিউচুয়াল রেসপেক্টটা কিন্তু শুধুমাত্র
আমরা 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 যেমন আমাদের আমি আমি যেমন আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে বলি যে আমরা সবসময় বলি ছেলেমেয়েরা আজকাল কোনো সম্মান করে না, ছেলেমেয়েরা কোনো কথা শুনে না, দে ডোন্ট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, দে ডোন্ট রেসপেক্ট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস। এই কথাগুলো আমরা খুব শুনি এবং বলি, এবং এটা থেকে অনেক হিটেড ডিসকাশন হয়। কিন্তু রেসপেক্টের ধরনটা কিন্তু বদলে গেছে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের বাবা মা হিসেবে যেমন বুঝতে হবে, এই নতুন জেনারেশনের রেসপেক্ট ওরা কিভাবে করে এবং তাদের ভাষাটা কি সেটাও আমাদের বুঝতে হবে। জেনজি এর ভাষা এবং তাদের যে রেসপেক্টের ধরন হয়তো বা ডিফারেন্ট দেন আমাদের যে জেনারেশন। আমাদের জেনারেশন হয়তো বা আমরা পা ধুয়ে সালাম না করলে রেসপেক্ট দেখানোই হয় না। আজকালকার ছেলেমেয়েরা জানে না পা ধুয়ে সালাম করাটা কি, পা ধরে সালাম করাটা, রাইট? তো এই মিউচুয়াল রেসপেক্টটা আমরা শুধুমাত্র বাবা মা, সন্তান বা আমাদের যে সিনিয়র সিটিজেন তাদের মাঝে আছে কিনা সেটার পাশাপাশি আমাদের যে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে এই রেসপেক্টটা বাবা মা যখন নিজেদেরকে করছে, অর্থাৎ অ্যাজ এ প্যারেন্টস ওয়েন দে আর রেসপেক্টিং ইচ আদার, সেইটা কিন্তু ক্রিয়েট হচ্ছে পরিবারে তাদের সন্তানদের মধ্যে। তারা হাজবেন্ড যদি ওয়াইফকে সম্মান না করে, ওয়াইফ যদি হাজবেন্ডকে সম্মান না করে, তাহলে কিন্তু কিডস উইল নেভার রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, অ্যান্ড দে ক্যানট এক্সপেক্ট দ্যাট বাচ্চারাই তাকে সম্মান করবে। এটা অনেক সময় বলা হয় যে হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইউ ক্যান গিভ টু ইউর চিলড্রেন অ্যাজ এ প্যারেন্টস। সেটার কিন্তু একটাই উত্তর আমি বলবো, সেটা হচ্ছে যে গুড রিলেশনশিপ বিটুইন দেয়ার husband and wife. অর্থাৎ অ্যাজ এ প্যারেন্টস ওয়েন ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ, এ রেসপেক্টফুল রিলেশনশিপ, দ্যাটস দ্য বেস্ট গিফট টু ইউর কিডস। তো এই মিউচুয়াল রেসপেক্টটাই হচ্ছে যে দ্য সেকেন্ড পিলার। ফার্স্ট পিলার যেমন আমি কথা বলেছি, অনেক বারবার করে আমি বলতে চেষ্টা করছি যে ওপেন কমিউনিকেশন। রেসপেক্ট থাকুক না থাকুক সেগুলো সব কিছু আমরা ভেঙে ফেলতে পারি বা আমরা ক্রিয়েট করতে পারি যদি আমাদের ওপেন কমিউনিকেশনটা থাকে। যে কনফ্লিক্ট তৈরি হলেই আমাদের ওপেন কমিউনিকেশনটা চ্যানেলটা আমাদের ওপেন করে দিতে হবে। মিউচুয়াল রেসপেক্ট ইজ দ্য সেকেন্ড পিলার। থার্ড পিলারটা এটা নিয়ে আমি আসলে যখনই বাচ্চাদের মানসিক স্বাস্থ্য বলেন, বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলেছি, থার্ড যে পিলার আমি মনে করি সেটা হচ্ছে যে পরিবারের সবার মাঝে দায়িত্বটা ভাগাভাগি করে নেওয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের পরিবারে হয়তোবা যদি ড্যাড ইজ দ্য সোল প্রোভাইডার, যদি বাবাই হয় তার মানে আর্নিং মেম্বার, সে তার কাজটা করতে পারছে কিনা, তার সেখানে কোথাও স্ট্রাগল আছে কিনা, সেখানে তার কোনো সাপোর্ট লাগছে কিনা, এখানে আমাদের মনোযোগ দেওয়া। ওয়াইফ হিসেবে যদি শুধুমাত্র মানে সংসারে সে যদি কাজকর্ম করাই যদি তার তার মানে মেইন রেসপন্সিবিলিটি, সেখানে তার কোনো সাপোর্ট লাগছে কিনা, অথবা হাজব্যান্ড ওয়াইফ যদি দুইজনই আর্নিং মেম্বার অ্যান্ড অলসো দে আর ওয়ার্কিং অ্যান্ড অলসো টেকিং দ্য শেয়ার রেসপন্সিবিলিটি অফ দ্য হাউস, আর দে এবল টু ওয়ার্ক অ্যাজ এ টিম, তারা বাইরের কাজ এবং ঘরের কাজ একইভাবে শেয়ার রেসপন্সিবিলিটি নিচ্ছে কিনা, এবং শিশুদেরকে আমরা কাজগুলা ভাগ করে দিচ্ছে কিনা বয়স অনুযায়ী। যে একটু বড় সে হয়তো বা লন্ড্রি করছে, যে একটু ছোট তাকে অ্যাটলিস্ট তাকে বলা হলো যে তুমি তোমার প্লেটটা ধুয়ে রাখছো কিনা, যে একটু মিডিয়াম সে হয়তো বা ঘরের চোর্সগুলো করছে কিনা। ইচ অ্যান্ড এভরি মেম্বার ইন দ্য হাউস, ফ্যামিলি মেম্বার হিসেবে তারা তাদের শেয়ার রেসপন্সিবিলিটি করছে কিনা। এবং কেউ যদি মনে করে যে এই কাজটা আমি করতে পারছি না, আমার জন্য স্ট্রেস হয়ে যাচ্ছে, আই ক্যান নট ডু দিস, আমি বিল পে করতে পারবো না, আমি এটা পারছি না, অন্যরা যেন সেখানে তাকে সাপোর্ট দিয়ে সেই রেসপন্সিবিলিটিটা নেয় এবং সেই ওনারশিপটা নেওয়া যে আমার এই রেসপন্সিবিলিটিটা আমি এটা করছি কিনা। বাচ্চাকে বলা হলো যে তোমার কাজ হচ্ছে লন্ড্রি করছে, ইজ হি টেকিং দ্য ওনারশিপ অফ দ্যাট হিজ রেসপন্সিবিলিটি, সেটাকে এনকারেজ করা। এই যে একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে পরিবারে যখন এই জিনিস মানে একটা পরিবারের একটা যখন এনভায়রনমেন্ট তৈরি করা হয়, তখন কিন্তু স্ট্রেস লেভেল, কনফ্লিক্ট লেভেল অনেক কিছু কমে যায়। এখানে আমরা কথা বলছি পারিবারিক সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ কিভাবে আমরা রাখতে পারি সেই সেই বিষয়, সেটা রাখার জন্য ছোট ছোট কিছু স্টেপস, এগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। উই হ্যাভ টু গিভ এভরিওয়ান এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি, যাতে করে পরিবারটা একটা ইউনিট হিসাবে কাজ করতে পারে। আর 4 নম্বরটা যেটা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এটা মানে রেসপেক্টের পাশাপাশি এটাকে আমরা বলি যে এমপ্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ বোঝাপড়াটা আছে কিনা এবং সে বোঝাপড়া অনুযায়ী একজন আরেকজনকে সাপোর্ট করছে কিনা। বোঝাপড়াটা কেমন হওয়া উচিত? যার যেখানে ট্রিগার পয়েন্ট আমাকে পরিবারের সবারই কিছু ট্রিগার পয়েন্ট থাকে, তার অ্যাঙ্গারে ট্রিগার পয়েন্ট থাকে, তার ট্রিগার পয়েন্ট থাকে, তার কোন কোন কথাটা শুনলে তার মাথা গরম হয়ে যাচ্ছে, কোন কাজটা তাকে সে করতেই চায় না। অর্থাৎ এই বোঝাপড়াটা আমাদের মধ্যে সবার মধ্যে ইউনিট হিসাবে আমরা
দেখছি কিনা। বাবা কোন কাজটা করতে চায় না, মা কোন কাজটা করতে চায় না, মা কোন কথাটা পছন্দ করে না, মা কোন ব্যবহারটা পছন্দ করে না, সন্তান কোন জিনিসটা চায় না। এই জিনিসটা আমাদের একটা পরিবারের সবার মধ্যে এই বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে ক্রিয়েট করা। এবং এই ক্রিয়েট করার জন্য কিন্তু সবার আগে যে ফার্স্ট পিলারটা আমি বলছিলাম, ওপেন কমিউনিকেশনটা, অর্থাৎ নিজেদের মধ্যে রাখো ও কিন্তু এই কথাটা পছন্দ করে না, এই কথাটা তুমি এর পরের বারে আর বলবে না। এই যে একটা ওপেন কমিউনিকেশনটা রাখা, তাহলে কি হচ্ছে আমাদের রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং এর পাশাপাশি আমরা ওপেন কমিউনিকেশনটাও চালু রাখলাম এবং আমাদের বোঝাপড়াটা ওপেন রাখলাম। বোঝাপড়াটা কিন্তু একটা চলমান নদীর মতো, অর্থাৎ কোনো কোনো সময় সেটা বিভিন্নভাবে দিক পরিবর্তন করবে, কিন্তু তারপরও আমাদের বোঝাপড়াটা যেন সবসময় থাকে ওপেন কমিউনিকেশনের মাঝামাঝি। আর লাস্টে একটাই জিনিস হচ্ছে যে সাপোর্টটা দেওয়া। এই সাপোর্টটা কেমন, যেমন যার কথা একটু আগে বলছিলেন তার হয়তো বা কোনো মেন্টাল হেলথ ক্রাইসিসে যাচ্ছিল, বাট উই ডিডন্ট ইভেন নো, কেন জানি না, হয়তো বা তার সেই ওপেন কমিউনিকেশনটা ছিল না। সেই সাপোর্টটা যেই কিছুই হোক না কেন, মেন্টাল হেলথ সাপোর্ট হোক বা হোয়াট এভার দ্য সাপোর্ট দ্যাট পার্সন মাইট নিড, সেটা আমরা দিতে পারছি কিনা, এবং তাকে এনকারেজ করা টু গেট দ্য সাপোর্ট, মেন্টাল হেলথ সাপোর্ট, ফিজিক্যাল হেলথ সাপোর্ট। তার যদি যে কোনো কিছু একটা কাজ করে দেওয়ার জন্য তার সাপোর্টটা আমরা তাকে দিতে পারছি কিনা, অর্থাৎ বি দ্য পিলার অফ দ্য সাপোর্ট ফর দ্য আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি। এই ছোট্ট পাঁচটা কোর জিনিস যদি আমরা একটু ক্রিয়েট করা শুরু করি, আমাদের এই যে পারিবারিক কলহ, পারিবারিক যে এই যে ডিসপিউট, সেগুলো কমে আসা যাবে। আর লাস্টে একটু বলি, যেহেতু আমি প্রথমটা শুরুই করেছিলাম যে আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ আমাদের পারিবারিক মূল্যবোধ থেকেই কিন্তু আমাদের এই পারিবারিক সৌহার্দ্যবোধ সম্পর্কগুলো গড়ে ওঠে, এবং এটা কালচারালি ডিফারেন্ট। আমাদের কালচার ডিফারেন্ট, সো আমাদের পারিবারিক মূল্যবোধগুলো ডিফারেন্ট। হ্যাঁ, যেমন আমেরিকানরা হয়তো 18 বছর পরে ছেলে মেয়েদেরকে বের করে দিচ্ছে, ইউ গো অ্যান্ড লাইক গেট দ্য ওয়ার্ল্ড ফর ইয়োর সেলফ, ওকে ইউ ফ্লাই। কিন্তু আমরা কিন্তু সেটা করি না। আমরা কি করি, আমরা তাদেরকে সাপোর্ট করে যাই, করতে থাকি, এবং তাদেরকে স্ট্রং করার চেষ্টা করি। সেটা করতে গিয়ে আমরা কি তাদেরকে রেস্ট্রিকটিভ করে দিচ্ছি কিনা, অথবা সেটা তারা পছন্দ করছে কিনা, সেই জায়গাটাই আমাদের বোঝাপড়াটা রাখতে হবে। যে আমরা কালচারালি আমরা কি চাই, আর এই জেনারেশন কালচারালি কি চাইছে, তাদের সেই বোঝাপড়াটা আমাদের মধ্যে পরিবারের মধ্যে হচ্ছে কিনা। রাজনৈতিক কলহ বলেন, পারিবারিক মূল্যবোধের কলহ বলেন, যে কোনো কলহই কিন্তু হতে পারে এবং এই কনফ্লিক্টগুলো আসতেই পারে। কিন্তু যদি আমরা শুধু প্রথম 90%-এর পিলারে যদি আমরা একটু বারবার ফেরত যাই যে আমাদের ওপেন কমিউনিকেশনের চ্যানেলটা কি আমরা রাখছি কিনা, রাখলে কিন্তু এগুলো প্রত্যেকটা ডিসপিউটে কিন্তু রিজলভেবল। আর যদি এই ছোটখাটো জিনিসগুলোর পাশাপাশি যখনই তার কোনো সাপোর্ট লাগছে, ইনক্লুডিং দ্য মেন্টাল হেলথ সাপোর্ট, সেটা আমরা তাকে দিচ্ছি কিনা, সেই ব্যাপারে একটু যদি আমরা সতর্ক থাকি, তাহলে এই ডোমেস্টিক ডিসপিউটগুলোকে যেমন আমরা কমিয়ে রাখতে পারবো, এবং আমাদের এটার যে এন্ড রেজাল্ট, যেটা ডোমেস্টিক ভায়োলেন্স, সেটা থেকেও আমরা হয়তোবা নিজেদেরকে রক্ষা করার পাশাপাশি আমরা প্রিভেনশনটাও করতে পারবো। ধন্যবাদ তাহের ভাই, আমি হয়তো অনেক সময় নিয়ে ফেলেছি। No, thank you so much. Thank you. অনেকদিন পরে আপনাকে পেয়েছিলাম। It's a beautiful discussion. হাসান ভাই, any question? দর্শকদের বলুন, ডক্টর নুরুন বেগম, এমডি, পিএইচডি, সাইকিয়াট্রিস্ট অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, অর্থাৎ ইউপিএন। সো জি হাসান ভাই। ডক্টর নুরুন বেগম, খুব ভালো লাগলো। আপনি আমার ফেভারিট সাইকিয়াট্রিস্ট আজকে থেকে। আপনি অনেক কথা বলেছেন, কিন্তু আমি খুব সিরিয়াস কনসার্নও আমার আছে। আপনি আমাদেরকে ওপেন কমিউনিকেশনের কথা বলেছেন, রেসপেক্টের কথা বলেছেন, রেসপন্সিবিলিটির কথা বলেছেন, এমপ্যাথির কথা বলেছেন, সাপোর্টের কথা বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এলিমেন্ট, লাভ, আপনি একবার উচ্চারণ করেননি। ট্রাস্ট, ট্রাস্ট আপনি একবার উচ্চারণ করেননি। যেখানে ভালোবাসা নেই, রেসপেক্ট দিয়ে কি হবে, রেসপন্সিবিলিটি দিয়ে কি হবে? বলে প্রথম এলিমেন্ট হচ্ছে ভালোবাসা। এটা আপনি একবারও বলেননি, ফলে আমার উদ্বেগটা আমি প্রকাশ। 2 নম্বর হচ্ছে, সামটাইমস লাভ ডাইজ, সামটাইমস পিপল ডু ডিসএগ্রি, and sometimes family do fall apart. What do we do then? আপনি বললেন ছেলে মেয়েদের কথা বলেন, আপনি শিওর ছেলে মেয়েদের কথা ভাবি আমরা, but things do happen, right? অ্যাবসলিউটলি। এবং সেক্ষেত্রে আপনার কি কোনো পরামর্শ আছে? অবশ্যই অবশ্যই, হাসান ভাই খুব ভালো কথা বলেছেন। আমি আসলে ভালোবাসার কথাটাই বলতে চাচ্ছিলাম প্রথমে, সামহাউ ইট স্লিপ থ্রু মাই মাইন্ড। ভালোবাসাটা ডেফিনেটলি, লাভ এন্ড ট্রাস্ট ইজ অলসো দ্য ডেফিনেটলি এ লাইক ইজ দ্য পিলার ইন দ্য ফ্যামিলি।
এখন এই ভালোবাসা এবং ট্রাস্ট এবং রেসপেক্ট, এই তিনটা জিনিসই কিন্তু হচ্ছে যে পিলার। ভালোবাসা মানে লাভ, ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। ভালোবাসা দিয়ে একটা পরিবার গড়ে ওঠে, সেখানে থাকতে হবে ট্রাস্ট অ্যান্ড অলসো দ্য রেসপেক্ট। ভালোবাসা মৃত্যু ঘটলেও যদি ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট থাকে, হয়তো বা পরিবারটা বেঁচে যায়। আর আপনি যেটা বললেন যে ভালোবাসা হয়তো বা ডাইড আউট হয়েছে, তারপরে সেটার এফেক্ট পড়ছে পরিবারের উপরে, তখন আমাদের কি করা উচিত? এখানে আসলে এটা আসলে ব্যক্তি বিশেষে এবং সিচুয়েশন ভেদে অনেকভাবে ডিফার করে। প্রত্যেকটা পরিবার ডিফারেন্ট, প্রত্যেকটা পরিবারের ঘটনাগুলো ডিফারেন্ট। এখন সেটা কি বাবা মা কি চাইছে, বাবা মার সন্তানরা কি চাইছে, এটার উপরে ডিপেন্ড করে। অনেক পরিবারই দেখবেন যে ভালোবাসা মরে গেছে অনেক আগেই, কিন্তু তারপরেও পরিবারের জন্য অর্থাৎ সন্তানদের জন্য হয়তোবা তারা থেকে যাচ্ছে, তারা তারা তাদের ফ্যামিলি স্টিল দে আর ক্যারিং ইট, কিন্তু সেখানে ডিসপিউট কিন্তু কমছে না, সেই ডিসপিউট থেকে ভায়োলেন্স কিন্তু কমছে না। হ্যাঁ, কিন্তু তারপরেও তারা হয়তোবা পরিবারটাকে রেখে দিচ্ছে ফর দ্য সেক অফ দ্য ফ্যামিলি, আমরা একটা পরিবারে রাখছি। এখানে সেই সব ক্ষেত্রে আমি বলবো যে ইজ ইট গুড? প্রবাবলি নট, কারণ এই ডোমেস্টিক ডিসপিউট অ্যান্ড ভায়োলেন্স ইজ এফেক্টিং দ্য কিডস হেলথ অ্যান্ড কিডস মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল, এবং তাদের স্বামী স্ত্রীরও ডেফিনেটলি এফেক্ট করছে। কিন্তু এটা আসলে একেবারেই একদমই ইন্ডিভিজুয়ালাইজড ফর দ্য ফ্যামিলি, ফর দ্যাট প্যারেন্টস অ্যান্ড দ্য কিডস। এবং যখন কোনো একজন কেউ আসে ফ্যামিলি কাউন্সিলে, যখন কেউ যায় অথবা কোনো পারিবারিক ডিসপিউটের পরে যায়, এই থেরাপিগুলোর মাধ্যমে, যেমন যেটা আমরা বলি যে ফ্যামিলি থেরাপি মাধ্যমে তাদেরকে গাইড করা হয় এবং তাদেরকে হেল্প করা হয় টু ফাইন্ড আউট দ্য সলিউশন হুইচ উড বি দ্য বেস্ট সলিউশন ফর দ্যাট ইন্ডিভিজুয়াল ফ্যামিলি, অর্থাৎ তাদের নিড অনুযায়ী হোয়াট উড বি দ্য বেস্ট সলিউশন। We can only guide, we can only give them the whole spectrum of the way they can go, but ultimately they have to take the decision what they want. এবং আমার কাছে যেটা মনে হয় হাসান ভাই, যে আপনি যেটা বলছেন এই ভালোবাসার যে আপনার যুগসূত্র এবং ভালোবাসাকে ধরে রাখার যে প্রয়াস, এটার জন্য কিন্তু ওপেন স্পেস প্রয়োজন, এবং এটা যদি না হয় তাহলে কিন্তু ভালোবাসা থাকবে না আপনার। সো ভালোবাসা ক্রিয়েশনের জন্য আন্ডারস্ট্যান্ডিং, ওপেন স্পেস, বিশ্বাস, একে অন্যের আপনার আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট। জি হাসান ভাই, আপনার আনমিউট করতে হবে। আমি আপনার সঙ্গে এগ্রি করছি না, আমি নুরুন বেগমের সঙ্গে এগ্রি করছি না। আমরা বলছি এমন লোকের কথা যে ম্যাচিওর, যে অলরেডি ভালোবাসার ফেস থেকে ভালোবাসাহীনতায় পৌঁছেছে। ইট হ্যাপেন্স এভরি ডে। সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন নুরুন বেগম, আমার ভালোবাসা নেই, আমি আমার স্ত্রীকে সহ্য করতে পারি না, আমার পরিবারকে সহ্য করতে পারি না, সেক্ষেত্রে কি ইজ ইট ওয়াইজার যে আমরা সেপারেট হয়ে যাই? যদি ভালোবাসা নাই থাকে, একটা পরিবারে যদি ভালোবাসা নাই থাকে, দ্যাটস অ্যাজ আই সেড, দ্যাটস ওয়ান অফ দ্য কোর পিলার, লাভ, রেসপেক্ট অ্যান্ড দ্য ট্রাস্ট, রাইট? লাভটা চলে গেলে সেখানে আর অনেক কিছুই হয়তো বা ক্রিয়েট করা যায় না, কিন্তু সেই লাভটা চলে যাওয়ার পরও লাভটাকে কালচার করার সুযোগ থাকে। আর উই গিভিং দেম এনাফ স্পেস টু কালচার অ্যান্ড টু নার্চার দ্যাট ট্রি? যেমন এখানে আপনি দেখবেন আমেরিকানরা ওরা কি করে, দ্য বেস্ট ওয়ে টু কালচার এ রিলেশনশিপ, টু কিপ দ্যাট লাভ ইন দ্য ম্যারেজ, দে ক্রিয়েট এ ডেট নাইট। যত কিছুই হোক তারা কি করবে, সপ্তাহে হোক বা মাসে হোক একটা ডেট নাইট, অর্থাৎ আপনি তাহের ভাই যেটা বললেন স্পেস ফর লাভ, আর দে creating that moment so that they still can keep that tree alive? আমরা আমাদের আমার Quite likely with another person, and that happens every day. That happens every day. If the love died because you were in love with someone else, that's a totally different communication, totally different, এটা তখন আর সেখানে তো আর কিছু বলার নাই, you are in love with totally someone else. কিন্তু যদি ভালোবাসা মরে যায় কারণ ভালোবাসাটা চর্চা করা হয়নি থ্রু আউট 20 years of journey of marriage, 30 years of marriage, সেখানে কিন্তু কাজ করার অনেক সুযোগ আছে। যদি সেই চর্চাটা চালু করা যায়, তাহলে কিন্তু ভালোবাসা আবার বেঁচেও আসতে পারে। কিন্তু যদি ভালোবাসা অলরেডি অন্যের কাছে চলে গেছে, তখন তো আর কিছু করার নাই, আইদার ইউ কাম ব্যাক অর ইউ মুভ অন। কিন্তু আপনি যদি আপনার হৃদয়কে অন্যের কাছে বিক্রি করে দেন, তাহলে আপনি এটা
কি করবেন আহসান ভাই? ফলে ফলে সেই জন্যই প্রশ্ন ছিল যে ছেলে মেয়েদের জন্য কি আমি সাফার করাটাই বুদ্ধিমানের কাজ হবে? অনেকে করে সারা অনেকেই জীবন। করে, আমি প্রথমেই বলেছি অনেকেই করে, তারা থেকে যায় শুধুমাত্র সন্তানদের সেটাই কি জন্য। প্রেফার্ড কিনা আমার, সেটাই কি? হ্যাঁ, আপনার প্রশ্নের আসলে এটার আমি উত্তরটা দিব যে এটা প্রেফার্ড কি প্রেফার্ড না, এটা একটা ইন্ডিভিজুয়াল ডিসিশন। আমাকে যদি বলেন ডিসিশন দিতে, আমি বলবো যে তার তার থট প্রসেস, তার পুরো পরিবারের সিচুয়েশনটা নির্ভর করে তাকেই সেই ডিসিশনটা নিতে হবে। আই ক্যান অনলি টেল দ্যাট ইজ ইট গুড অর ব্যাড, আমি আনসারটা দিব most likely not good, but for the sake of kids, if someone wants to take that decision, that is his or her individual decision. থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস যেহেতু পেয়েছি আমরা জেনে নেই, এই যে আপনার মানসিক অশান্তি, আপনার সাইকিয়াট্রিক প্রবলেম, তারপরে আপনার হতাশা, এসব ক্ষেত্রে রাষ্ট্রের যে যারা প্রধান থাকে তারা যে বিভিন্ন রং ডিসিশন নিয়ে আমাদের উপর ইম্পোজ করে, এর প্রভাব কেমন? আপনাদের কোনো স্ট্যাটিস্টিক আছে অ্যাবাউট ওয়ার? তারপরে তেলের দাম বেড়ে গেল, ডিমের দাম বাড়ছে, আমার টাকা নাই পকেটের মধ্যে, আপনার এই 2 টাকা তেলের ট্যাঙ্কি ভরতাম 30 টাকা দিয়ে, আমার 60 টাকা দিতে হয়, অথচ ইনকাম বাড়ে নাই। এই ধরনের জিনিস চাপিয়ে হঠাৎ করে আসলো, আমি রাত্রে ঘুম আসে না, কালকে সকালে এই $30 যে আমার লস হলো, এটা তো পোষাবো কীভাবে? এই ডু ইউ থিঙ্ক দি স্টেট অলসো এ রেসপন্সিবিলিটি টু কিপ দেয়ার আপনার সিটিজেন in a good mental health as well as physical health? তাহের ভাই খুব সুন্দর বলেছেন, এটা মনে হচ্ছে ঠিক প্যান্ডেমিকের সময় না, এটা হচ্ছে যে মেন্টাল হেলথ ডিউরিং ওয়ার টাইম, আমরা কিন্তু এই সিচুয়েশনটা এখন ফেস করছি। আমরা যেমন কোভিডের সময় মেন্টাল হেলথ ডিউরিং দ্য কোভিড প্যান্ডেমিকের একটা ডিফারেন্ট একটা থট প্রসেস ছিল, এখন আমরা একটা ফেস করছি যে মেন্টাল হেলথ ডিউরিং দ্য ওয়ার টাইম। আজকে তেলের দাম বেড়ে যাচ্ছে, কালকে জব হারাচ্ছে কেউ, এবং তেলের দামটা এই যে মানে বাড়ছে কমছে, আজকে বললো ওয়ার, কালকে বলছে যে ইরানকে পুরো মানে সিভিলাইজেশনকে ধ্বংস করে দিবে। হ্যাঁ, এবং এগুলো যখন, এবং অনেক তো শুধু তাই না, অনেকের মেডিকেট কার্ড হয়েছে, হ্যাঁ, তারপর অনেকের আপনার দেখবেন যে ফুড স্ট্যাম্প কার্ড হয়ে গেছে। আমি যখন পেশেন্ট দেখি তারা আসে, তাদের মেইন এংজাইটি, তারা এসে বলতেছে যে আমি নট শিওর যে আমি নেক্সট মান্থে ফুড স্ট্যাম্প পাবো, আমার ফুড স্ট্যাম্প অলরেডি কার্ড হয়ে গেছে। তো এবং এরা ওই অ্যাংজাইটি নিয়ে আমার কিন্তু তাদেরকে ট্রিট করতে হচ্ছে, বিকজ দে আর নট স্লিপিং। মেইন কনসার্ন কি আমার ঘুম হচ্ছে না, আমি আমি আগামী মাসে আমার ফুড স্ট্যাম্প নেই, আমি জানি না আমি কিভাবে আমার আমার আমি আমি খাবো। সো আমাদের এবং হসপিটালে আমাদের ফুড প্যান্ট্রির এক আলাদা সাপ্লাই আমরা তৈরি করেছি যখন মেডিকেট কার্ড হলো এবং ফুড স্ট্যাম্পগুলো কার্ড হলো। হ্যাঁ, এটা আমরা যতটুকু আমাদের কমিউনিটি লেভেলে সাপোর্টটা দেওয়ার কথা বলছি। একটা ছোট্ট উদাহরণ দিই, একটা পেশেন্ট আমাদের, আপনি এখন তো আইস নিয়ে আমাদের অনেক কাহিনী চলছে, একটা তো ওয়ার রিলেটেড মেন্টাল হেলথের ক্রাইসিস, আবার একটা আইস নিয়ে মেন্টাল হেলথ ক্রাইসিস। পেশেন্ট আছে এখন এসে মানে খুবই মানে বিকজ অফ দ্য আইস নট কামিং টু গেট দ্য মেডিকেশন, সে আসারই সাহস পাচ্ছে না, কারণ আমাদের পেনসিলভেনিয়া হসপিটালের ভিতরে আইসের ঘোরাঘুরি দেখে পেশেন্ট আসছেই না মেডিকেশন নেওয়ার জন্য। 6 মাস হয়ে গেছে পেশেন্টের কিন্তু মেডিকেশন নেওয়া হয়নি, 6 মাস পরে যখন সে আসছে, মানে হি ইজ ইন দ্য টোটাল সাইকোটিক ব্রেক। এই যে একটা মেন্টাল হেলথের ক্রাইসিস, কারণটা কি? এই যে আমাদের, আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্যাল সিচুয়েশনের জন্য, রাইট, পলিটিক্যাল এই যে টার্মোয়েলের জন্য। এখন আমাদের রাষ্ট্র কতটুকু করছে জানি না, হয়তো বা ইন্ডিভিজুয়াল লেভেল এবং হসপিটাল লেভেলে আমরা নানাভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এবং এটা আসলে একদমই রিসেন্ট যে তার আইসে, তারপর মানে আমারই এক পেশেন্ট, সে ডিটেনশন সেন্টারে চলে যায়, আমরা চিঠি লিখে লয়ারকে দিয়ে বলেছি যে এই পেশেন্টের তোমরা যখন ডিটেনশন সেন্টারে যাবে, হি নিডস মেডিকেশন। আমরা মেডিকেশনের একটা কাগজ লয়ারকে দিয়ে সেটা তার লয়ারকে দেওয়ার জন্য বলেছি, কিন্তু তার কোনো লয়ার নাই। এবং লাকিলি সে 4 মাস পরে সে ডিটেনশন সেন্টার থেকে যখন আসছে, আমি আসলে তাকে গত সপ্তাহেই দেখেছি, এবং সে লাকিলি পেশেন্ট ওই শুধুমাত্র চিঠির কারণে দে গেভ দ্য মেডিকেশন, এবং সে কোনো রকমে সে ওখানে সুস্থ ছিল এবং মানে হি সারভাইভ। তো ডেফিনেটলি এই পলিটিক্যাল জিনিসগুলো খুব একটা আমাদের যে সাপোর্টিভ হচ্ছে ফর দ্য আমাদের এই জেনারেশন বলেন বা আমাদের সবার মেন্টাল হেলথের জন্য না, বাট আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে অথবা আমাদের হসপিটাল লেভেল যতটুকু আমাদের অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট উই ক্যান ডু, উই আর ট্রাইং টু কাইন্ড অফ হেল্প আওয়ার কমিউনিটি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রেসিডেন্ট সাহেবের কে কয়েকদিন আগে বলা হচ্ছে যে ওনার সাইকিয়াট্রিক হেল্প দরকার, ডু ইউ থিঙ্ক সো? এটা
we all thought so at the beginning. এটা হয়তো আমার টেলিভিশনে বলা ঠিক উচিত হচ্ছে না। হবে না। হ্যাঁ, থ্যাংক ইউ তো সো মাচ, থ্যাংক ইউ, হ্যাঁ মানে যাই হোক, তো আই হোপ হি গেট সাম হেল্প ইফ হি নিড সাম হেল্প। থ্যাংক ইউ ডক্টর নুরুন বেগম, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তাহের থ্যাংক ভাই, ইউ, হ্যাঁ ধন্যবাদ টাইম টেলিভিশনকেও। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, আপনার কাছে যাই। আজকে আমাদের ইংরেজি ঘন্টা খুব বিভৎস মনে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। না না, আমি যেহেতু এই বিষয়ে বিশেষজ্ঞ না, সবচেয়ে জটিল বিষয় আর চমৎকার বলেছেন। আমার খালি একটা কিছু অসুস্থ মানুষকে আমি প্রায় পাই, তারা সব সময় অন্যের উপর দায় দিতে চায়, কখনো সমাজের উপর, কখনো পরিবারের উপর, কখনো ভালোবাসার উপর, আর নিজের দায় নিতে চায় না। এই ধরনের মানসিক অসুস্থতার জন্য কি করা, আমার এই বিষয়ে কোনো পাণ্ডিত্য নেই। তো এই বিষয়ে নুন বেগমের কাছ থেকে আমরা আরেকদিন শুনবো। এই যে আরেকজনের উপর দায় দেওয়া, কখনো সমাজ সংস্কৃতি, আমার জন্ম এখানে কেন হলো, আমার এই পরিবারে কেন, কেন আমি ফুড স্ট্যাম্প পাই না, কেন ট্রাম্প এটা করলো, কেন বাইডেন এটা করলো, এই যে দায় অন্যকে দেওয়া, ইজ নট টেকিং দ্য রেসপন্সিবিলিটি। এই 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 সেলফ রেসপন্সিবল মানুষের জন্য কি বলার আছে, এটা নিয়ে আরেকদিন শুনবো। এটা 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 নিয়ে ডিটেলস আলোচনা অন্যদিন করতে হবে, জি, বাট যারা জি, সমস্যা ক্রিয়েট করে, রাইট, এখন রাষ্ট্র যখন সমস্যা ক্রিয়েট করে, এটা রাষ্ট্র ইজ ভেরি পাওয়ারফুল। আপনি জানেন যে স্টেট ইজ মোস্ট পাওয়ারফুল এবং আপনার এই অর্গান, গণতান্ত্রিক এই রাইট। গণতান্ত্রিক এই সমাজে রাষ্ট্র যখন থেকেও, সমস্যা ক্রিয়েট এই করে, আপনি এই ইন্ডিভিজুয়াল, ইউ ডেমোক্রেটিক ক্যানট ডু সোসাইটিতে এনিথিং। থাকার পরেও একজন মনোবিজ্ঞানী যখন বলতেছেন যে আমি টেলিভিশনে বলতে পারবো না, আপনার পক্ষে তার বলেন মানে নাই তো উনি আমাকে কিছু। আমাকে আমার এক্সপ্রেশন থেকে দূরে রাখা, এটা একটা মানসিক চাপ। জি, আমি আশা করব যে এই দেশ কোনো মানে আপনার মনের অবস্থা প্রকাশ করা, এক্সপ্রেস করবেন, এবং এইটাও আমাদেরকে জানাবেন যে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। আমিও এই ওপেন ডিসকাশনের জন্য, এই যে আগেই বলছেন যে খোলাখুলি আলোচনা, এই আলোচনার জন্য তো এই মেন্টাল ব্যারিয়ার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হাসান ভাই, আপনার কাছে যাই যে খোলাখুলি আলোচনা, এখন খোলাখুলি আলোচনা একটু শুনি, যাতে কারো কোনো রিয়াকশন না হয়। আপনি সত্য বলেন একটু প্লিজ, নির্দ্বিধায়। এবং আপনার কি একটা কথা কথা ছিল আগে যে সংকোচে বলবো না, মানে আজকে আগের দিনের একটা কথা ছিল, আমি ভয় ভুলে না গেছি। নির্ভয়, ভয় না ভয় নির্ভয় বলবো। আপনি নির্ভয়ে বলবেন এখন, যেহেতু ডক্টর নুরুন বেগম সার্টিফিকেট দিয়েছেন যে ওপেন ডায়ালগ হতে হবে। না না, So, সার্টিফিকেট দিয়েছে ইব্রাহিম চৌধুরী, উনি দেন না, আপা দেননি, দিয়েছেন ইব্রাহিম চৌধুরী দিয়েছেন ডক্টর দিয়েছেন। চৌধুরী দিয়েছেন, ডক্টর বেগম দেননি। জি, ডক্টর চৌধুরী দিয়েছেন, রাইট, মিস্টার চৌধুরী, রাইট। সো ডক্টর আমরা জানতে চাই চৌধুরীকে যে দিয়ে এই বলতে। আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার ইরান ওয়ার, অ্যান্ড দেন আপনি জানেন যে নিজেই আবার শান্তি চুক্তির উদ্যোগ গ্রহণ করা, দেন আবার জাহাজের উপর গুলি চালানো, আবার বুলিং করা, আবার মানে এই জাস্ট মনে হচ্ছে যেন কীরকম একটা মানে উশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ইজ দেয়ার এনি পসিবিলিটি যে শান্তি চুক্তি হবে? তাহের, অনেক ধন্যবাদ। আপনি শুরুটা খুব আমার জন্য পারফেক্ট একটা আপনি শুরু দিয়েছেন আমাকে। হবে কি হবে না, আপনি হ্যামলেট পড়েছেন নিশ্চয়ই, বা নাটক দেখেছেন নিশ্চয়ই। টু বি অর নট টু বি, রাইট। বেঁচে থাকবো না মরবো, কোনটা ভালো? বেঁচে থাকা ভালো নাকি মরে যাওয়াই ভালো? মরে গেলে বিপদ থেকে রক্ষা পাই। আমাদের এখন সেই অবস্থা, টু মিট অর নট টু মিট। আমরা তালেবানের ইরানের সঙ্গে মিটিং করব না মিটিং করব না? আমরা হরমুজ খোলা রাখবো না হরমুজ রকেট দেব? আমরা 10 দফা দেব নাকি 5 দফা দেব? আমাদের প্রেসিডেন্ট সাহেবের এই যে অস্থিরমতি চরিত্র, আজকে একটা কালকে একটা, তার কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বোঝবার জন্যে, এবং তা থেকেই আপনারা বুঝবেন যে ইনি কতটা সুস্থ বা অসুস্থ। ট্রাম্প সাহেব কি বলেছেন? উনি ডিমান্ড করছেন পিস, শান্তি চুক্তি স্বাক্ষর করতে হবে। উনি একটা 10 দফা চুক্তি বা 5 দফা চুক্তি দিয়েছেন, যদি চুক্তি তুমি না মানো ধ্বংস করে দেবো। এটা কেমন রকমের নেগোসিয়েশন ভাই? আপনি আমাকে বলছেন শান্তি চুক্তি স্বাক্ষর করতেই হবে তোমাকে, না যদি তুমি করো তোমার সভ্যতা ধ্বংস করে দেবো, তোমার ব্রিজ, আমার 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 বন্দুক রেডি আছে, তোমার ব্রিজ ধ্বংস করব, তোমার ইলেকট্রিক গ্রিড ধ্বংস করে দেবো, থাকবে না ইরানি সভ্যতা। 1 নম্বর। 2 নম্বর, তিনি বলছেন তিনি হরমুজ প্রণালী মুক্ত রাখতে চান। আজকে তিনি কি করেছেন? একটি ইরানি ট্যাঙ্কারকে সিজ করেছেন, মুক্ত করতে চান, অথচ তিনি ইরানি ট্যাঙ্কার যা কিনা প্রবাহিত হচ্ছিল তাকে তিনি সিজ করেছেন। 2 নম্বর। 3 নম্বর, উনি বলছেন যে চুক্তি রেডি, ইরানের সঙ্গে চুক্তি রেডি। ইরান বলছে না ভাই, কোনো চুক্তি রেডি না।
উনি বলছেন সব এভরিথিং ইজ রেডি, আমরা মঙ্গলবারে যাব, যে চুক্তি স্বাক্ষর করব। ইরান বলছে ফ্যান্টাসি ভাই, এটা একটা কোথায় চুক্তি, আমার সাথে কোনো চুক্তি হয়নি বা চুক্তি তৈরি না আমি। চার তিন 3 নম্বর, 4 নম্বর, উনি আমাদের গতকাল জানালেন যে জেডি ভ্যান্স যাচ্ছেন না, আজকেই বলেছেন যাচ্ছেন না। তার খানিকক্ষণ পরে হোয়াইট হাউস থেকে বলল না, জেডি ভ্যান্সের নেতৃত্বে আমাদের দল যাচ্ছে। তার মানে একদিকে হ্যাঁ, একদিকে না, টু বি অর নট টু বি, এই অবস্থার মধ্যে আমরা আছি। একের সঙ্গে দুই নৌকা, কোনটায় পা দেবেন ডিপেন্ড করে আপনি আপনার মানসিক অবস্থা কখন কোন পর্যায়ে আছে। আমার নিজের ধারণা, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত কনজেকচার আমার, উভয় পক্ষই একটা সিদ্ধান্তে পৌঁছতে চায়। কারণটা খুব স্পষ্ট, কারণ অন্য কোনো পথ খোলা নেই কারোর কাছে। ইরানের পক্ষে অনন্তকাল যুদ্ধ করা সম্ভবপর নয়। ইরান হয়তোবা তাদের পেইন সহ্য করার ক্ষমতা অনেক বেশি। আপনার মনে আছে নিশ্চয়ই 80-র দশকে ইরান যুদ্ধ করেছিল সাদ্দাম হোসেনের সাথে, একটানা 8 বছর। সাদ্দাম হোসেন বলছে যুদ্ধ থামিয়ে দিই আমরা, গালফ কান্ট্রি বলছে যুদ্ধ থামাও, তোমাকে আমরা $200 বিলিয়ন দেবো রিকভার করতে। ইরান রাজি হয়নি, 8 বছর যুদ্ধ করেছে তারা। তার মানে পেইন সহ্য করার ক্ষমতা অনেক বেশি ইরানের। তার কারণ ইরানের কালচারের মধ্যে আছে কি, শহীদি কালচার। মৃত্যুটা একটা পজিটিভ জিনিস, ঈশ্বরের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে মৃত্যুর মাধ্যমে। ফলে মৃত্যুটা খারাপ কিছু নয়, মৃত্যুটা ইজ ওয়েলকাম তারা করে, এটা তাদের কালচারের মধ্যে পড়ে। ফলে থ্রেশহোল্ডটা, পেইন সহ্য করার থ্রেশহোল্ডটা অনেক হাই। কিন্তু অনন্তকাল যুদ্ধ করার ক্ষমতা ইরানের নেই। হয়তো আরো 7 দিন, আরো 10 দিন, আরো 15 দিন, মেবি 2 মাস, এর বেশি পসিবল নয়। কারণ লোকে, আমি কালকে না পরশু আপনাকে বলছিলাম, আলু নেই বাজারে, বাজারে আলু নেই, বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নেই। কারণ যা সব বন্ধ হয়ে গেছে, খাবার দাবার ইম্পোর্ট করতে হয়। ইরানে ইম্পোর্ট করার একটাই পথ, স্থলপথ। স্থলপথগুলিও খুব সীমিত যুদ্ধের কারণে, এবং এই 9 কোটি মানুষের দৈনিক প্রয়োজন মেটানো সম্ভবপর নয় এই স্থলপথ দিয়ে ইম্পোর্ট করে। ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রবল অভাব দেখা দিয়েছে, ওষুধের অভাব দেখা দিয়েছে, পানির অভাব দেখা দিয়েছে। ফলে এই যুদ্ধ অনন্তকাল চালাতে পারে। ফলে তাকে একটা পথে আসতে হবে, চুক্তিতে আসতে হবে। কিন্তু সেই চুক্তি, যে চুক্তি তার জন্য সম্মানজনক, যে চুক্তির মাধ্যমে সে বলতে পারে যে আমিও জিতেছি, আমি হেরে গেছি, এই বলে তখন চুক্তি হয় না। কোনো দেশ তো হারার জন্য চুক্তি করে না, চুক্তি করে এটা বোঝানোর জন্য যে আমারও জয় হয়েছে, তারও জয় হয়েছে। কেমন? অন্যদিকে ট্রাম্প সাহেবের জন্য এই যুদ্ধ আর একদিনও চালানো পসিবল নয়। প্রতিদিন যুদ্ধ বাড়ছে আর তার সমর্থন কমছে। এই মুহূর্তে তার জনপ্রিয়তা, যুদ্ধের বিরুদ্ধে আমেরিকান লোকদের 67% লোক মনে করে এই যুদ্ধ ঠিক নয়। আমেরিকার 67% লোক, মানে প্র্যাকটিক্যালি প্রতি 10 জনের 7 জন মনে করে ইটস রং। মাত্র 3 জন লোক তার পক্ষে আছে। এই অবস্থায় তার জন্যে পলিটিক্যালি ইটস সুইসাইডাল যুদ্ধ আর একদিন চালানো। পরশুদিন মঙ্গলবারে ভার্জিনিয়ায় রিডিস্ট্রিক্টিং ভোটাভুটি হচ্ছে। আপনার কি মনে হয় সেখানে এইটা কোনো ফ্যাক্টর নয়? সেখানে ফ্যাক্টর হবে ট্রাম্প সাহেবের নীতি আমাকে কিভাবে বিভ্রান্ত করছে, ট্রাম্প সাহেবের নীতি আমার জন্য কতটা ক্ষতিকর। এবং সেই বিবেচনা থেকে দেখবেন ভার্জিনিয়ানরা কোয়াইট লাইকলি তাদের যে নতুন করে ম্যাপ কাটা হচ্ছে তার পক্ষে সায় দেবে। অ্যান্ড দ্যাট উইল বি অ্যানাদার ব্লো ট্রাম্প সাহেবের জন্য আগামী মধ্যবর্তী নির্বাচনে। ফলে আমার ধারণা, আমি যেটা বললাম, যে উভয় পক্ষই চায় একটা মীমাংসায় পৌঁছতে। কিন্তু মীমাংসা হতে হবে কার ভিত্তিতে? সম্মানের ভিত্তিতে। উভয়ের জন্য সমান রকম সম্মানজনক, উভয়ের জন্য সমান রকম জয় যাতে বহন করে আনে। আমেরিকাকে সংক্ষেপে বলছি, আমি আমেরিকা কি চাই? একটা জিনিস হলে আমাদের ট্রাম্প সাহেব কিন্তু ফিরে আসবেন, খুশি হয়ে ফিরে আসবেন, আই এম দ্য উইনার। সেটা কি? তা হচ্ছে ইরানের নিউক্লিয়ার ক্ষমতার নিয়ন্ত্রণ। ট্রাম্প সাহেব বলেছেন কি, আমি যুদ্ধে গেছি কেন? যাতে করে ইরানের পারমাণবিক বোমা বানানোর ক্ষমতা না থাকে। তিনি আমাদের আগে বলেছেন, নিশ্চিহ্ন করেছেন, একাধিকবার বলেছেন। আবার সেই একই যুক্তিতে তিনি যুদ্ধেও গেছেন। ঠিক আছে, যুদ্ধে গেছেন, এখন তাকে এইটা প্রমাণ করতে হবে যে এই যুদ্ধের মাধ্যমে আমি ইরানের সেই আণবিক শক্তি আণবিক অস্ত্র বানানোর ক্ষমতা তুলে নিলাম। দ্যাট উইল বি হিজ ভিক্টরি। টেবিলে কি প্রস্তাবটা আছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায়, তা হচ্ছে যে ইরান 5 বছরের জন্যে পারমাণবিক শক্তি প্রক্রিয়াজাত করানোর প্রসেসিং না করতে সম্মত হয়েছে। 5 বছর। আমাদের ট্রাম্প সাহেব বলছেন না 5 নয় 20 বছর। এখন এই 5 বরং 20 এই নিয়ে টানা হচ্ছে, কাজটা চলছে। একটা সিদ্ধান্তে পৌঁছব, এটা হচ্ছে নেগোসিয়েশনের নিয়মই, আগানো পেছানো।
আমরা কাকে বলি ডিপ্লোমেসি, কাকে বলি নেগোসিয়েশন, আর্ট অফ কম্প্রোমাইজ। কেমন দুই পক্ষকেই একটা কম্প্রোমাইজ করে একটা মাঝামাঝি অবস্থায় পৌঁছতে হবে। আমার বিশ্বাস যেই চূড়ান্ত সংকটের মধ্যে পড়েছে এই মুহূর্তে আমরা উভয় পক্ষই, ইরান এবং এবং আমেরিকা এবং বিশ্ব, তাতে চাপটা বাড়ছে একটা কম্প্রোমাইজিং সিদ্ধান্তে পৌঁছতে। আমি কোয়াইট হোপফুল যে আগামী মঙ্গলবার হতে হবে না, আগামী মঙ্গলবার যদি মিটিং হয়ও, না হওয়ার সম্ভাবনা 100 ভাগ, আবার হতেও পারে হওয়ার সম্ভাবনাও 100 ভাগ, তাহলে আমরা একটা ফ্রেমওয়ার্ক পাবো, একটা সাধারণ কাঠামো পাবো, যে কাঠামোর ভিত্তিতে আগামী 6 মাস, 1 বছর বা 2 বছর আলোচনা চলবে, যার ভিত্তিতে প্রবাবলি একটা শান্তি চুক্তি রচিত হবে। থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। এরকম যখন আজকে যে রিপোর্ট বেরিয়েছে যে যুদ্ধ বন্ধও যদি হয় তারপর তেলের দাম কমবে না, সো এর জন্য দায়ী কে? মানে দায়ী কে? মানে দায়ী যুদ্ধ, মানে মানে এটা দায়ী যুদ্ধ, মানে এটা দায়ী মানে যুদ্ধ মানে যুদ্ধ তো কোনো মানে বস্তু আপনি না ঘুরাই যে পেঁচাই বলতে চান, মানে ঘুরাই পেঁচাই ডোনাল্ড ট্রাম্প দায়ী? এই যুদ্ধ কেন হইলো? যুদ্ধের অনেক কিছু কারণ, এই যুদ্ধ দায়ী। এই যুদ্ধ যদি শেষ হবে, তেলের দাম কমে আসবে, এবং তেলের দাম যেই না, যুদ্ধ আজকের চালাইতো রিপোর্টটা আপনি দেখেছেন যে যুদ্ধ বন্ধ প্রেসিডেন্ট হলেও বাইডেনের সময়, আগামী প্রেসিডেন্ট বছর আগে বাইডেনের সময় তেলের সাপ্লাই দাম চেইনের কারণে $3 নিচে আসবে না। তাই আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন তার সময় সাপ্লাই চেইনের কারণে তেলের দাম কত $5 পৌঁছেছিল। তখন কি দায়ী কে বলছে? এই প্রশ্ন করছিলেন আপনি? করেন নাই। এখন ওই যতটুক এই ক্যাশ টু বেটার, কবিতার ভাষায় আমাদের হাসান ফেরদৌস ভাই বলে দিল কিভাবে যুদ্ধ শেষ হইলে আমরা সবাই খুশি হব। আমরা সেই অপেক্ষা করি, এবং যুদ্ধের জন্য একটা জাতি যখন যুদ্ধে, আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন যুদ্ধে, আমরা তাকে বুলিং না করে উই শুড স্ট্যান্ড বিহাইন্ড হিম। জাতি যখন দেশের যুদ্ধে, এখানে আমেরিকায় বসে আমি ইরানের পক্ষে বগল বাজানোর মানে নাই, আমেরিকায় বসে বসে আমি আমেরিকার প্রেসিডেন্টের সাফল্য কামনা করি, এখানে তারে বুলিং কামনা করে নাই। তারে দোষ দিয়ে যে তোমার কারণে আজকে সূর্য উঠতে দেরি হয়েছে, তোমার কারণে তেলের দাম বাড়তে হয়েছে। আমাদের দায়িত্ব, উই শুড বি এ প্যাট্রিয়ট আমেরিকান, যে আজকে আমেরিকান মানে স্যাক্রিফাইস করার জন্য আমরা রেডি আছি। তেলের দাম আমেরিকায় $3 আর $4 নতুন হয়েছে নাকি? এই যে সোনার মোহর যখন বয়া যাইতেছিল আপনার প্রেসিডেন্ট বাইডেনের সময়, তখন তো তেলের দাম এর চেয়ে বেশি আছিল। সুতরাং এইসব না করে আমরা কিভাবে, হাসান ভাই যেরকম বলতেছে, এইটার সাথে আরো মানে সুবাস লাগিয়ে যে আমরা কিভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসবো, সবাই যুদ্ধ বন্ধের পক্ষে, শান্তির পক্ষে। আমাদের পাড়া মহল্লার সবচেয়ে বড় ডাকাতটাও শান্তির পক্ষে কথা কয়। তো মানে এই শান্তি, এই শব্দটার পিছনে প্রেম, ভালোবাসা, শান্তি, এটার পিছনে আমরা সবাই আছি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও আছেন। জি, আমি একটু বলবো তাহের, জি প্লিজ। উনি কেন সম্পূর্ণ ভুল তার ব্যাখ্যাটা আমি বুঝিয়ে বলি। আমরা আগে বলেছি, আমি যুদ্ধ 2 রকমের হয়, ওয়ার অফ নেসেসিটি অ্যান্ড ওয়ার অফ চয়েস। আমরা বাধ্য হয়ে যুদ্ধ করি। আমি আক্রান্ত হলাম, 9/11 মনে করা যাক, আমি আক্রান্ত হয়েছি, আমার জবাব দিতেই হবে, ওয়ার অফ নেসেসিটি। আর এটা হচ্ছে ওয়ার অফ চয়েস। এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না, যে যুদ্ধে গেছি আমরা, কোনোই প্রয়োজন ছিল না। যুদ্ধে গেছি কেন আমরা? ইরানের নিউক্লিয়ার শক্তির বন্ধ করবার জন্যে। 6 মাস আগে যুদ্ধে গেছি আমরা, সেই যুদ্ধে যে ইরানের সব নিউক্লিয়ার অস্ত্র আমরা ধ্বংস করে দিয়েছি আমরা। আমাদের প্রেসিডেন্ট একাধিকবার বলেছেন, আবার যুদ্ধ কেন? কেন যুদ্ধে গেলাম আমরা? আমরা যুদ্ধে গেলাম, আমাদের উস্কিয়েছে। কি উস্কিয়েছে? বিবি নেতানিয়াহু। ফলে আমাদের প্রেসিডেন্ট যুদ্ধে গেছেন, তাকে সমর্থন করবো তা ঠিক নয়। আমেরিকার 60-70% লোক তাকে সমর্থন করে না। ইব্রাহিম চৌধুরী খোকন এবং তার মতো মতের অনুসারীরা সমর্থন করে, মেনে নিচ্ছি আমি, কিন্তু মাত্র 33% মানুষ সমর্থন করে। 67% লোক মনে করে এই যুদ্ধ সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল, এবং তার দায়ভার ট্রাম্প সাহেবকে নিতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। ওই যে সেদিন একজনকে বললেন না যে ওই যে ট্রাম্প সাহেব বলছেন যে কেন রিপাবলিকান পার্টি করেন, উনি নিজে উত্তর দিয়েছে। আজকে এই জায়গায় শেষ করি, এই কথার মধ্যেই শেষ করে বলি। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর নুরুন বেগম। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন, এবং ভবিষ্যতে আশা করি আপনাকে আরও পাবো আমরা মাঝে মধ্যে, এবং আমরা আরও ডিসকাশন করবো আমাদের কমিউনিটিকে একটি সুন্দর এবং স্বাস্থ্যকর কমিউনিটি হিসেবে বিল্ড আপ করার জন্য। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে তাহের ভাই, আমি শুধু লাস্ট একটু বলতে চাই, আমরা সবাই যুদ্ধ নয়, শান্তি চাই, পরিবারে শান্তি চাই, সমাজে শান্তি চাই, পৃথিবীতে শান্তি চাই, এটাই শুধু বলতে চাই সবাইকে। সবাই নয় কিন্তু, কথাটা ঠিক হলো না। সবাই শান্তি চায় না,
আপনি চান, 33% লোক চায় না, কিন্তু 33% লোক শান্তি সবাই আমেরিকায় চাওয়া উচিত। যুদ্ধ চায়, তো আমাদের প্রেসিডেন্ট সহ। সেই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার উইশ ইউ অল দ্য সবাই বেস্ট। ভালো থাকুক। আমরা 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 ওই যে বলেন না আমিন, আমরা আমিন বললাম আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলি সুম্মা আমিন। থ্যাংক ইউ দর্শক, আজকে এ পর্যন্তই। welcome. আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা, ইউএসএ এবং নেপা হোলসেল প্রেজেন্স 30তম এশিয়ান এক্সপো, ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল